বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি নিয়ে নতুন ভাবনা দলটির কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয়। জ্বালানি তেলের নতুন দর কার্যকর, লিটারে ৬ টাকা কমল পেট্রোল অকটেন, কেরোসিন ডিজেল মিলছে ১ টাকা ২৫ পয়সা কমে। বন্যায় ফেনীর গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি, যান চলাচল অযোগ্য হয়ে পড়ায় ভোগান্তি চরমে, দ্রুত বাঁধ মেরামতের দাবি। তীব্র নদী ভাঙনের কবলে কুড়িগ্রামের তিস্তাপাড়ে বাসিন্দারা, ২ সপ্তাহে বিলীন অর্ধশত বাড়িঘর, খোলা আকাশের নিচে অনেকে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চান শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা বাইরে নিয়োগ না মানার ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। চলে যাচ্ছি পুরো সংবাদে। রাষ্ট্র সংস্কারে বৃহত্তর জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এর আগে আলাদা বৈঠক শেষে দলগুলোর নেতারা গণহত্যার বিচার সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় যৌক্তিক সময় নির্বাচন দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। শামীমা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রের সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার রূপরেখা কেমন হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ বৈঠক। প্রথম বৈঠক হয় সমমনা ৬টি ইসলামিক দল ও সংগঠনের সাথে। আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। এ সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনর্তদন্ত সহ বিচারের দাবি তোলেন তারা। সকল মামলাগুলো, প্রায় ৩ শতাধিক মামলা দেশব্যাপী, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয়। বাংলাদেশের আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ, এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে ৮৩ দফা প্রস্তাব দিয়েছে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। প্রয়োজনীয় সংস্কারের পরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং স্বৈরশাসনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। আলাদা বৈঠকে 4 দফা দাবি তুলে ধরেন জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। বৈঠকে রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য আনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবি তোলেন গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না। প্রস্তাবের মূল কথাটা হলো এক্সিস্টিং কনস্টিটিউশনের উপর ভিত্তি করে যে সংস্কারগুলো করা দরকার সেগুলো যাতে করা হয়। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয় নিয়ে সংবাদ ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। জানান বৃহত্তর রাজনৈতিক ঐক্য তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। এ সময় তিনি আরও জানান সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি অর্গানের সংস্কার চায় ছাত্র বিপ্লবের মাধ্যমে আসা এই অন্তর্বর্তী সরকার। উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব আকারে উনি সরকার গঠন করেছেন, সেটা কনসলিডেটেড হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভিশনেরই অংশ, যাতে একটা
বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দলটির সাথে মিশে আছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপি নেতারা। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানান দলটির নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, এমন কথা শুধু মুখে বলা নয়, জাতীয় জীবনে তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জন্ম জাতীয়তাবাদী দল বিএনপির। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ও সময়ের প্রয়োজনে কঠিন এক মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতা গ্রহণের পর নতুন বাস্তবতায় চেষ্টা করেন রাজনৈতিক দল গঠনের। তারই প্রথম ধাপে গঠিত হয় জাগদল। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগদল ভেঙে ১৯ দফার ভিত্তিতে গঠন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশকে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমের মুক্তির মধ্য দিয়ে ফিরিয়ে আনেন বাকস্বাধীনতা। জনশক্তি রপ্তানি ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশের উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির মাঠে আসেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দলের হাল ধরে নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের। ৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯১-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০০৬ সালে ক্ষমতা ছাড়লে রাজনীতির কঠিন সময়ের আবর্তে ঘুরপাক খেতে শুরু করে বিএনপি। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস, অসংখ্য নেতাকর্মী গুম, হত্যা এবং ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমায় এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে দলটি। ২০১৮ সালে খালেদা জিয়া কারান্তরীণ হলে হাল ধরে তৃতীয় ধাপে বিএনপিকে সংগঠিত ও সুসংহত করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চার দশকেরও পুরনো এই দলটির সাথে মিশে আছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাকে সামনের দিনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। যেভাবে অর্থনীতিকে লুণ্ঠন করেছে, ব্যাংক সমূহকে খালি করেছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সব কিছু দমন করে বাংলাদেশকে একটি আদর্শ জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা এবং ছাত্ররা আমরা হাতে হাত মিলিয়ে সংগ্রাম করব। এটাই হলো বিএনপির জন্য চ্যালেঞ্জ। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপি নেতারা। এরা তো বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, প্রফেশনালি কাজ করতে দিতে হবে। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকবে না। এখানে যদি কম্প্রোমাইজ কোনো জায়গায় করা হয় তাহলে আমরা আগের জায়গায় ফিরে যাব, সেখানে যাওয়া যাবে না। এবং এই রাজনীতি কিন্তু বুঝতে হবে, রাজনৈতিক চিত্র বদলে গেছে। কিন্তু ওই পুরনো রাজনৈতিক ধারণায় ভাবনায় কেউ যদি রাজনীতি করতে চায়, বাংলাদেশের আগামী দিনে তাদের কোনো ভবিষ্যৎ নেই। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে প্রতিষ্ঠার ৪৬ বছরে জিয়াউর রহমানের আদর্শে পুনরুজ্জীবিত হওয়ার প্রত্যয় জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জ্বালানি তেলের নতুন দর কার্যকর হয়েছে। শনিবার রাত ১২টার পর থেকে লিটারে ৬ টাকা কমেছে পেট্রোল ও অকটেন। কেরোসিন ও ডিজেল মিলছে ১ টাকা ২৫ পয়সা কমে। তেল নিতে আসা গ্রাহকরা অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে।
অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে, যা শনিবার রাত 12টার পর থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ হয়। নতুন নির্ধারিত মূল্যে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে কমেছে 6 টাকা। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটারে কমেছে 1 টাকা 25 পয়সা। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম 131 টাকা থেকে কমে 125 টাকা, পেট্রোল 127 টাকা থেকে কমে 121 টাকা এবং ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে 105 টাকা 50 পয়সা নির্ধারিত হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে সাধারণ ভোক্তারা। বছর সমানুপাতে একটু বেশি অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে তেলের দামটা, তো ওই হিসাব করলে যে 100-110 এটা হলে আশা করি এখন একটু গুড ফিল হয়। ইন্টারন্যাশনাল বাজার অনুযায়ী যদি পরবর্তীতে এটা যদি তারা ফিল করে যে আরও কমানোর জায়গা থাকে, যদি আরও কমায়, গুড। 6 টাকা কমাইছে, ভেরি গুড, সমস্যা নেই। বুঝে শুনে দামটা কমিয়েছে, আজকে থেকে কার্যকর হয়েছে এবং সামনে বলেছে যে আরও কমাবে, তো আমি এটা পজিটিভ দিক হিসেবেই দেখছি। আগে অকটেনের দাম অনেক বেশি ছিল, এর কারণে অনেকেই সমস্যা ফেস করতো। যেমন তেলের গাড়িগুলো, বাংলাদেশে যত তেলের গাড়ি ছিল সেগুলো গ্যাস করে ফেলতো মানুষ, গাড়িতে সমস্যা হইতো। তো এখন তেলের গাড়িগুলো যেহেতু দাম কমবে, তাহলে মানুষের অনেক সুবিধা হবে। এর আগে গত 30 জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফেনীর গ্রামীণ সড়কের। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল, চরম দুর্ভোগে দুর্গতরা। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি পয়েন্ট মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তোফায়েল আহমদ নিলয়ের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যায় ফেনী জেলা ৩,৩০০ কিলোমিটার রাস্তা তলিয়েছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজীর জগৎপুরে এই সড়কের আধা কিলোমিটার রাস্তা ভেঙেছে 13টি স্থানে। সড়ক ভাঙা থাকায় দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সংগঠনের কর্মীদের। আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না, তো এখন পরিবার তো বাঁচাইতে হবে। আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। তারপর অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এদিকে মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত করা না হলে উজানের ঢলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। 1.5 কিলোমিটার মধ্যে 13টি জায়গায় ভাঙন পড়ছে। এই বাঁধগুলো কিন্তু এখন এই মুহূর্তে উন্মুক্ত সম্পূর্ণভাবে। এখন এই বাঁধগুলো যদি দ্রুত সংস্কার করে টেকসই বাঁধ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতে ব্যয় ধরা হয়েছে শত কোটি টাকা। বরাদ্দের জন্য চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে এলজিইডি। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চলাচলের অনুপযোগী সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। তাৎক্ষণিক যেটা জরুরি আমরা তথ্য পাচ্ছি, যেমন এখন যদি আপনি বলেন যে এই রাস্তাটাতে একেবারে খারাপ অবস্থা, তাদের তো নিজস্ব কিছু সংস্থান থাকে, এখন বললে হয়তো খুব দ্রুত এসে এলজিডি এখন গিয়ে এটা ঠিক করে দিবে। জনজীবন স্বাভাবিক করতে দ্রুত সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আরো জানবো দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আর স্বপন, বন্যা দুর্গতদের এখনকার কি অবস্থা সে বিষয়টি আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয়, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা তারা, সে বিষয়টিও জানাবেন। লেনিয়া, আপনি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের স্মরণকালে যে ভয়াবহ বন্যা, এই বন্যা লক্ষ্মীপুরের 50 বছরের ইতিহাসে এরকম বন্যা সাধারণ মানুষ দেখতে পায়নি বলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এবং বন্যা সংক্রান্ত সব তথ্য সেখানেও আসলে লক্ষ্মীপুরের এরকম বন্যার খবর পাওয়া যায়নি। তো লক্ষ্মীপুরে যে ভয়াবহ বন্যায় 5টি উপজেলায় প্রায় সবগুলো ইউনিয়নে পানিবন্দী রয়েছেন। প্রায় এখন
পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে সেখানে প্রায় 13 থেকে 14 লাখ লোক পানিবন্দী রয়েছেন এবং এখানকার প্রায় 70 থেকে 80 হাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। বেশিরভাগই মানুষজনই তারা বন্যা পানিতে তাদের নিজেদের ঘরের মায়া না ছাড়তে পারে তারা ইট এবং উঁচু করে তারা ফার্নিচার দিয়ে তারা সেখানে অবস্থান করছে। এই যে লক্ষ্মীপুরে যে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ ত্রাণ আসছে, এই ত্রাণগুলো সঠিক সমন্বয়ের অভাবে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তারা এখন পর্যন্ত ত্রাণ পায় নাই এবং কিছু কিছু এলাকায় হয়তো 15-20 দিনে একবার ত্রাণ পৌঁছেছে বলে তারা অভিযোগ করেছে। এছাড়াও যে লক্ষ্মীপুরে গতকাল থেকে 2 সেন্টিমিটার করে বৃষ্টির পানি কমতে বন্যা পানি কমতে শুরু করেছে এবং কিছু কিছু এলাকায় এখনো বন্যা পানি বৃদ্ধি পাচ্ছে। তো আবার সবকিছু মিলে যে লক্ষ্মীপুরে যে নোয়াখালী এবং ফেনী থেকে আসা যে পানিগুলো লক্ষ্মীপুরে ডাকাতিয়া নদী, ভুলুয়া নদী, রহমতখালী নদী, ওয়াবদা খাল দিয়ে যেটা মেঘনা নদীতে পতিত হবে, সেটা সাগরে যাবে। সেই ভুলুয়া নদীতে কিছু ইটের যে ব্রিক ফিল্ড রয়েছে তারা বাঁধ নির্মাণ করার কারণে ওই পানিগুলো আসলে সাগরে যেতে পারছে না এবং ভুলুয়া নদী খননের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন সময়ে ভুলুয়া নদী ড্রেজিং করার না কারণে সেখানে পানির ক্ষমতা কমে গেছে। এছাড়াও ডাকাতিয়া নদী যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা অংশ রয়েছে, ওই উপজেলায় অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং কিছু প্রভাবশালী মহল গত 15 থেকে 16 বছর বাঁধ নির্মাণ করে মাছ চাষ করার কারণে ওই ডাকাতিয়া নদী দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে না। স্থানীয় যারা বন্যায় পানিবন্দী রয়েছেন তাদের দাবি যে ডাকাতিয়া নদীর বাঁধটা প্রশাসনের মাধ্যমে যেন কেটে দেওয়া হয়। এছাড়াও লক্ষ্মীপুর জেলা বিএনপি গতকাল সংবাদ সম্মেলন করে তারা বন্যা পরবর্তী এখন যে ত্রাণ দিচ্ছে এবং বন্যা পরবর্তী মানুষের পুনর্গঠনের জন্য প্রতিটি 2টি ইউনিয়নে করে ডাক্তার, মেডিকেল টিম দিয়ে তারা মানুষের যে পানিবাহিত রোগ এবং বন্যা পরবর্তী রোগের সেবা দিবে বলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনে জানিয়েছেন। লিনিয়ে এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী স্বপন। নোয়াখালীতে বন্যার প্রভাবে সরবরাহ ঘাটতি হওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। বন্যার প্রভাবে তো সব জায়গায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কেমন দেখছেন বাজার দরের কি অবস্থা? লিনিয়া, নোয়াখালীর বাজার পরিস্থিতির কথা যদি বলতে হয় আপনাকে একটু শুরুতে তথ্য জানিয়ে রাখতে চাই। নোয়াখালীতে একমাত্র শহরের মধ্যে নোয়াখালী পৌর বাজার হচ্ছে নোয়াখালী শহরের প্রধানতম খুচরো বাজার। তো এই বাজারে বন্যার কারণে প্রচুর বৃষ্টির পানি উঠায়, এখানে 1 হাঁটু পরিমাণ বা তার চেয়ে বেশি পানি থাকায় আসলে বাজারে ভিতরে মাছ বাজার বলেন, সবজি বাজার বলেন, তারা বসতে পারছে না। তো এই ক্ষেত্রে তারা যে বাজারের পাশে প্রধান সড়ক, নোয়াখালীর প্রধান সড়কে তারা অবস্থান করে তারা এখানে বাজার বসিয়েছেন। এই ক্ষেত্রে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে মাছের বাজারে একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন। একই সাথে মানুষের প্রচন্ড ভিড় আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে বাজার হওয়ায় যে একটি মানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের শহরের অর্ধেক দখল, সড়কের অর্ধেক দখল করে একটা যানজটের মতো সৃষ্টি হচ্ছে প্রচন্ড। তবে আজ যদি বাজার পরিস্থিতির কথা বলতে হয় তাহলে আমি জানাবো যে ক্রেতা বিক্রেতা উভয় বলছে যে বিক্রেতা যারা আছে তারা বলছে যে বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছ সরবরাহ না থাকায়, সবজি সরবরাহ না থাকায় বাজারে দাম বেড়েছে বলে তারা অভিযোগ করেছেন। তাই এ বিষয়ে আমি কথা বলবো একজন মাছ বিক্রেতার সাথে। তার কাছে আমি জানতে চাইবো যে বাজারে যে মাছেরও একটা সংকট রয়েছে বলে ক্রেতারা জানাচ্ছেন, একই সাথে দামও বেশি বলে মনে হচ্ছে। কি বললাম, আমাদের এই যে ফেনীতে মনে করেন যে মুড়ি ফজেটে এগুলা বন্ধ হওয়ার কারণে মাছ আসতেছে না। সড়কের সমস্যার কারণে যানবাহন চলতে সমস্যা হইতেছে, এই কারণে আমাদের মাছ আসতেছে কম। আচ্ছা, তিনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীর বাইরে থেকে যেসব মাছ আসার কথা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের। তো এক্ষেত্রে এই জন্য মাছ আসছে না বলে তারা যে মাছের দাম বাড়তি বলে একটু জানিয়েছেন। তো যে স্থানীয় মাছ যেগুলো আছে এগুলো দিয়ে এই বাজার সংকুলন হচ্ছে না বলে তারা জানিয়েছেন। তো আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, আমি তার কাছে জানতে চাইবো যে
যে আপনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন, দাম কেমন দেখছেন? আপনার যে প্রচুর আমার দৃষ্টিকোণ থেকে প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু আগে যে রেট ছিল বন্যা ফানের আগে, এখনো মাছের রেট এখনো কমে নাই। এখন পাশাপাশি মোদি যে বাজারগুলো রয়েছে, পেঁয়াজের দাম বাড়তি রয়েছে, রসুনের দাম বাড়তি রয়েছে, এবং অন্যান্য মালগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এখনো কমতেছে না। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে বাজারে মাছের আছে সরবরাহ আছে, কিন্তু তারপর বাজারে বাড়তি মাছের দাম। একই সাথে তিনি মুদি পণ্যের কথা বলেছেন, পেঁয়াজ, রসুন, আদা সহ অন্যান্য চালের দাম বেড়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে যে মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু গরু গোশত বিক্রি হচ্ছে 1100 টাকা 800 টাকা কেজি দরে। একই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। লিনিয়ায় হচ্ছে নোয়াখালী বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুজন। তীব্র নদী ভাঙনের কবলে পড়েছেন কুড়িগ্রামের নদী তীরের বাসিন্দারা। গত 2 সপ্তাহে নদী তীরে বিলীন হয়েছে প্রায় অর্ধশত পরিবারের বাড়িঘর। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর দিন পার করলেও মিলছে না কোনো সহযোগিতা। সহকর্মী জুয়েল রানার তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। গেল 3 মাস ধরে ভাঙছে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের অববাহিকা। এরই মধ্যে এসব নদী তীরে ভিটেমাটি হারিয়েছেন প্রায় 5 শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন, উলিপুর উপজেলার বজরা বেগমগঞ্জ, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের বেশ কিছু এলাকায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও অসংখ্য পরিবার। যে আমার স্কুলটাও আছে, কিন্তু এখানে আমার ছেলে মেয়ে লেখাপড়া করছে, এই স্কুলটা ভাঙে গেলে আমাদের ছেলে মেয়ে তো আর লেখাপড়া করতে পারবে না। রাতখান যে আমরা থাকবো সব ঘরটাও আমার নাই, আমরা আগডের মধ্যে রাত কাটাই। আমাদের খুব সমস্যা হয়ে গেছে। 2টা করে বছর যে জায়গায় আমরা বাড়ি নেই, 2টা করে বছরে আর থাকতে পারি না। অনেক মানুষের বাড়ি ভাঙছে, সবাই আতঙ্কের ভিতরে আছে। অনেকেই হারিয়েছে মাথা গোজার ঠাঁই। এসব ক্ষতিগ্রস্তদের মিলছে না সরকারি বেসরকারি তেমন কোনো সহযোগিতাও। এদিকে ভাঙনের হুমকিতে থাকা পরিবারেরও দিনরাত কাটছে দুশ্চিন্তায়। আমাদের আশপাশের জেলা বাড়ি আসলো, অনেক ফ্যামিলি চলে গেছে, কিন্তু আমরা নদীর ধারে বসে আছি, কখন যে আমাদের বাড়ি যায় ঠিক নাই। এখনো কেউ বস্তা এখানে ফেলাই নাই, আর একটা চাপা পড়লে আমার ঘরের দাপন থেকে শোক যাবে। ডিসি অফিস গেছি, টিএন অফিস গেছি, পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত দিয়েছি, কিন্তু কাজ তারা করবে চায়, করে না। আমার বাড়ি এক যে একটা ঘর নামে থুসি, আরো বাকি বাড়িটা বিল্ডিং হয়ে যাবার নিচে কোনো কাজের অধ্যায় নিবেন নিচ্ছে না। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি ভাঙন প্রতিরোধে পরিকল্পনা গ্রহণের কথা জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের এখানে 4টি এডিপিভুক্ত প্রকল্পের কাজ আছে, যেগুলো আমাদের শুষ্ক মৌসুমে শুরু হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন সমাপ্ত হলে কুড়িগ্রামের ভাঙন অনেকাংশেই কমে আসবে। শুধু আশ্বাস নয়, স্থায়ী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আশা নদীপাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের 1 দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। তাদের অভিযোগ, বিগত সময়ে বাইরে থেকে নিয়োগ দেওয়া ভিসিরা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি, জড়িয়েছেন নানা অনিয়ম, দুর্নীতিতে। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চায় তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি, এমন স্লোগানে আবারও উত্তপ্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের 1 দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। তাদের অভিযোগ, বিগত সময়ে বাইরে থেকে নিয়োগ দেওয়া ভিসিরা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি, জড়িয়েছেন নানা অনিয়ম ও দুর্নীতিতে। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চায় তারা। আর দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই, আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসিকে গ্রহণ করতে ইচ্ছুক না। তারা স্বপ্ন চিন্তা করে নিজের পকেট ভরার, কখনো সাধারণ শিক্ষার্থীর কি চাওয়া পাওয়া দাবি সেগুলো কখনোই দেখতেন না। যে সকল শিক্ষক আমাদের দুদিনের সাহায্যতা করেছেন, যারা আমাদের সব রকম সাহায্য সহযোগিতা
পরামর্শ দিয়েছেন, তাদের মধ্যে থেকে আমাদের ভিসি চাচ্ছি। ঠিকমতো ক্লাস না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সেশন জটে তারা ভুগতেছে, এটা আমাদের এক নম্বর কারণ। 2 নম্বর কারণ, যে আমি একজন অফিসার হিসেবে এখানে অফিস ঠিকমতো হয় না, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় উনি অফিস করেন না। আর শিক্ষার্থী ও কর্মচারীদের এই দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষকরাও বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে থাকবে দায়বদ্ধতা ও জবাবদিহিতা, ফলে মান উন্নয়ন হবে বিশ্ববিদ্যালয়ের। যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিসি আসেন, আমরা লক্ষ্য করেছি এর আগে, উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, একজন অফিসারকে চিনতে ওনার সবাই লাগে 2 মাস, 4 মাস, 6 মাস। এটা বড়ই হাস্যকর। অভিজ্ঞ অধ্যাপকগণের ভিতর থেকে কাউকে আমাদের এখানে ভিসি হিসাবে নিয়োগ দেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের কাছে ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয় হিসাবে যাতে গড়ে ওঠে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য এবং সৎ এবং নিষ্ঠাবান একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিক। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর গত 8 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি শেখ আব্দুল সালাম। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।